হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে দেখো আমরা তোমাদের ক্লাস 7 এর প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য গণিতের যেটা 6 নম্বর স্কুল দেওয়া হয়েছে কোনটাই মডেল ইনস্টিটিউশন এইচএস, এই স্কুলের আমরা প্রত্যেকটা গাণিতিক সমস্যা আজকের ক্লাসে খুব সহজভাবে সমাধান করে নেব। তাই অবশ্যই তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। দেখো প্রথম প্রশ্ন, 1.25 এত টাকা 10 টাকার শতকরা কত হবে? মোট যে টাকা সেটাকে আমরা নিচে লিখি, তাহলে 10 টাকাকে নিচে লিখবো। উপরে বলেছে 1.25 পয়সা, তাহলে 1.25 বসাবে। এরপরে শতকরা করতে বলেছে, তাহলে শতকরা করার জন্য আমরা 100 দিয়ে কি করব, গুণ করব। একটা করে শূন্য কেটে দাও, একটা করে শূন্য কেটে দেওয়ার পর দেখো 10 দিয়ে গুণ, 10 দিয়ে গুণ মানে 0.1 ঘর ডান দিকে যাবে, তার মানে 12.5%। এখানে অপশন বি হবে কিন্তু রাইট আনসার। এরপরে নেক্সট দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। -1 তার পাওয়ার দেখো 23, -1 টু দি পাওয়ার -23। আমরা জানি 1 এর পাওয়ার যতই হোক না কেন সেটা কিন্তু একই হয়। এবার এখানে -1 এর পাওয়ার দেখো 23 দেওয়া হয়েছে, যদি বিজোড় সংখ্যা হয় তাহলে সে মাইনাসটা কিন্তু থেকে যায়। দেখো দুটো মাইনাস মানে -1 যদি করি তাহলে তার পাওয়ার যদি স্কোয়ার করি তাহলে -1 -1 +1 হয়, কিন্তু -1 এ যদি কিউব করি তাহলে সেটা -1 হয়। তিনটে -1 গুণ করলে -1 হয়, তাই না? প্রথম দুটো মিলে +1 আর একটা -1 গুণ করলে -1। -1 টু দি পাওয়ার যদি 4 করো তাহলে কিন্তু আবার +1 হয়ে যায়। তাহলে বিজোড় সংখ্যা হলে মাইনাসটা থাকে আর জোড় সংখ্যা হলে মাইনাস থাকে না। এখানে বিজোড় সংখ্যা তাহলে মাইনাসটা থাকবে, তাহলে -1 এর পাওয়ার হচ্ছে 23, সেটা হচ্ছে -1ই হচ্ছে। আর 1 এর পাওয়ার -23, এটাকে আমি অনন্য করে যদি লিখি 1 এর 1, তাহলে এটা মাইনাসটা থাকে না, তাহলে শুধু 23 হয়। এবার 1 কে 1 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 এর পাওয়ার 23 মানে 1ই হয়। এবার -1 আর -1 হয়ে যাচ্ছে -2, তার মানে অপশন ডি যেটা -2 সেটা কিন্তু হবে রাইট আনসার। শূন্যস্থান পূরণ করো। এখানে এই বক্সের মধ্যে কত বসালে সেটা দেখো, যে সমীকরণটা দিয়েছে তার ভ্যালু -1 হবে। এখানে এই বক্সটা লেখার পরে দেখো -3 আর +4, -3 4 12 হয়, মাইনাসে প্লাসে মাইনাস, এটা সমান -1। তাহলে বক্সটা মানে কত হবে, তাহলে -12টা এদিকে আসলে +12, তাহলে 12 থেকে 1 বাদ দাও তাহলে 11। তাহলে এখানে বক্সে কি হবে, এই বক্সের মধ্যে 11 সংখ্যাটি বসবে। নেক্সট, x অনুপাত 7 সমানুপাত 14 অনুপাত 49 হলে x এর মান কত? এখানে দেখো আমরা অনুপাত মানে ভাগের আকারে লিখতে পারি, তাহলে x/7, এটা দেখো সমানুপাত ছিল, তাহলে 14/49 লিখলাম। তাহলে x কত হবে, 7টা নিচে আছে, সময়ের জন্য ডান দিকে গেলে উপরে যাবে, মানে এখানে ভাগে ছিল, এদিকে আসলে গুণ হবে। এবার 7 দিয়ে কাটাকাটি করো, 7 1 7, 49কে 7 দিয়ে ভাগ করে 7 7 49, আর 7 হয়ে গেল। এবার উপর নিচে 7 দিয়ে কাটো, 7 1 7, 7 2 14, তাহলে উপরে পড়ে থাকছে দেখো 2। অতএব x এর মান আমরা পেয়ে যাচ্ছি 2। এরপরে দেখো 2 এর 1 এর প্রশ্ন, কোন একটা ইনিংসে হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার রান সংখ্যার অনুপাত হচ্ছে 4:5। রবীন্দ্র জাদেজার রান সংখ্যা 65 হলে হার্দিক পান্ডিয়ার রান সংখ্যা কত? আর ওই ইনিংসে দুজনের মোট রান সংখ্যা কত? অনুপাত বলেছে যে 4:5, তার মানে হার্দিক পান্ডিয়া যদি রান হয় 4, তাহলে রবীন্দ্র জাদেজার রান হয়ে যাবে 5। অনুপাতে লিখলাম, তাহলে 4/5। এবার হার্দিক পান্ডিয়া বাই রবীন্দ্র জাদেজা, রবীন্দ্র জাদেজার রান বলেছে 65, তাহলে নিচে 65 বসালাম, ডান দিকে যা আছে 4/5 লিখলাম। এবার হার্দিক পান্ডিয়া কত হবে, তাহলে 65 এদিকে ছিল, ভাগে ছিল, সময়ের জন্য ডান দিকে গেলে উপরে, অর্থাৎ গুণ হয়ে যাবে। 5 দিয়ে কাটাকাটি করো, 5 একে 5, 5 13 65, 13 পড়ে থাকে আর 4, তাহলে 4 13 52। তাহলে হার্দিক পান্ডিয়ার রান আমরা পেয়ে গেলাম 52, আর রবীন্দ্র জাদেজার রান দেখো 65, তাহলে দুজনের মোট রান কত, 52 আর 65 যোগ করলাম, পেয়ে যাচ্ছি 117। এরপরে পরের পাতায় চলে যাব। দেখো সরলতম মান নির্ণয় করো। এখানে সূচকের যে অঙ্কটা দেওয়া হয়েছে, আমরা প্রথমত অঙ্কটা লিখেছি, লেখার পরে 4 মানে দেখো 4 মানে এটা হচ্ছে 2 এর স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার লিখলাম, 4টাকে আর বাইরে -3 ছিল সেটা লিখলাম। এটা যা আছে এটা যা আছে, 5 টু দি পাওয়ার 0, কোনো কিছু পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা 1 হয়। ধরো 2 টু দি পাওয়ার 0 আছে, তার মানে 1। 3 টু দি পাওয়ার যদি 0 থাকে তবুও 1, x টু দি পাওয়ার 0 তবুও 1। যাই হোক না কেন কোনো কিছু পাওয়ার 0 থাকলে 1 হয়, তাহলে 5 টু দি পাওয়ার 0 1। আর 1/3 যদি এর পাওয়ার যদি -4 হয় তাহলে 3 টু দি পাওয়ার আমরা 4 লিখতে পারি, মানে এই অনন্যটাকে উঠিয়ে দেব।
আর মাইনাসটাকে কেটে দেবো, তাহলে আমার 3^4 এরকম আমরা লিখতে পারবো। এরপরে দেখো 2 3 হয়ে যাচ্ছে -6, যা আছে লিখলাম, নিচে যা আছে লিখলাম। উপরে দেখো 2 এর পাওয়ার, দুটো 2 এর পাওয়ার রয়েছে, গুণে আমরা জানি পাওয়ার যোগ হয়, তাহলে -6 আর +6 যোগ হলো 3^6। নিচে ভাগে আছে, ভাগে থাকলে পাওয়ার বিয়োগ হয়, তাহলে 6 মাইনাস নিচে আছে 4, তাহলে -4। এবার 2 দেখো -6 + 6 0 হয়ে যাচ্ছে, তাই না? 6 থেকে 6 বাদ দিলে 0 হয়। আর 3^6 - 4 হচ্ছে 2। কোনো কিছু পাওয়ার 0 মানে 1, তাহলে 2^0 মানে 1। আর 3 স্কোয়ার 3 3 9 হয়, তাহলে 9 কে 9 কিন্তু হয়ে যাচ্ছে এই প্রশ্নের আনসার। এরপরে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 12, 15, 25 দ্বারা বিভাজ্য হবে তা নির্ণয় করো। আমরা প্রথমত যেটা করব সেটা হচ্ছে লসাগু নির্ণয় করব। লসাগু আমরা বের করেছি, দেখতে পাচ্ছ, নিয়ে হয়েছে 300। কিন্তু 300 দেখো 3 অঙ্কের সংখ্যা, আর আমাকে বলেছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করতে হবে, যেটা এগুলো দিয়ে বিভাজ্য। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি 4টে 9। এবার যেহেতু লসাগু 300, তাহলে 300 দিয়ে ভাগ করে আমরা কাছাকাছি সংখ্যা বের করব। সেটা কিভাবে, দেখো ভাগ করেছে, ভাগ করার পর 99 ভাগশেষ থাকছে, তাহলে এই যে 4টে 9, তাই না, 9999, সেটা কিন্তু এগুলো দ্বারা বিভাজ্য নয়, যেহেতু পুরোপুরি মিলছে না। তাহলে 99 ভাগশেষ থাকছে, সেটা বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করে আমরা পেয়ে যাচ্ছি 9900। এটা হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম এমন একটা সংখ্যা, সব থেকে বৃহৎ 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেটা কিনা এই 12, 15 এবং 25 দ্বারা বিভাজ্য। তাহলে কিন্তু এটা হচ্ছে এই প্রশ্নের আনসার। এরপর দেখো একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য দিয়েছে, তাহলে পরিসীমা কত? পরিসীমা মানে আমরা জানি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের যোগফল, তাহলে এটা যোগফল আকারে লিখবো। লেখার পরে দেখো এখানে আমরা ব্র্যাকেট তুলে দিয়েছি, তারপরে সমজাতীয় বা সদৃশ পদ মানে x² যুক্ত রাশিগুলোকে কাছে এনেছি, x যুক্ত রাশিগুলোকে কাছে এনেছি, সংখ্যাগুলোকে কাছে আমরা এখানে নিয়ে এসেছি। 3টে x² থেকে 2টো x² বাদ দিলে 1টা x², 5x থেকে 5x মাইনাস করলে এটা দেখো 0 হয়ে যায়, কেটে যায়। 5 থেকে 2 বাদ দিলে 3, 3 এর সঙ্গে 1 যোগ করে তাহলে 4, তাহলে x² + 4 সেমি, এটা হচ্ছে ওই ত্রিভুজটির পরিসীমা। এরপরে দেখো প্রমাণ করো এই যে সংখ্যাগুলো দিয়েছে এগুলো গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে। বিচ্ছেদ নিয়ম করার জন্য আমরা প্রথমত কি করব, প্রথম সংখ্যাটাকে আলাদা করলাম আর দুটো সংখ্যাকে আমরা দ্বিতীয় বন্ধনীর মধ্যে ভরলাম। প্রথমে দেখো 7 + 7 আর -3 যোগ করছি, তাহলে +7 -3 মানে হচ্ছে +4, +4 এর সঙ্গে -6 গুণ করো, তাহলে হয়ে যাচ্ছে -24। এরপরে আমরা কি করব, বিচ্ছেদ নিয়ম মানে আলাদা আলাদা করে গুণ করব, মানে -6 এর সঙ্গে একবার 7 আর -6 এর সঙ্গে -3 একবার আলাদা করে গুণ করব। দেখো -6 আর +7, তাহলে 6 7 42, -42, মাইনাসে প্লাসে মাইনাস হয়, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়, আর 3 6 18, -42 + 18 আলাদা আলাদা চিহ্ন হলে বিয়োগ করবে, 42 থেকে 18 বিয়োগ করলে 24। এই দুটোর মধ্যে বড় হচ্ছে 42, যার চিহ্ন হচ্ছে মাইনাস, বড়টা চিহ্ন হয়, তাহলে -24। তাহলে দুটোতে আমরা -24 পাচ্ছি, অর্থাৎ এইখানে যে সমীকরণটা লিখেছিলাম আর এই যে সমীকরণটা লিখেছিলাম, দুই দিকে লিখে মাঝখানে কিন্তু সমান চিহ্ন দেবো, নিয়ে লিখে দেবো যে সংখ্যা 3টির গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে। এরপর তাহলে আমরা প্রশ্নমান 3 যেগুলো রয়েছে, 3-এর দাগের প্রশ্ন, সেগুলো দেখে নেব। দেখো আমাদের বিদ্যালয়ে 7ম শ্রেণীর ক, খ, গ বিভাগে ছাত্র সংখ্যার অনুপাত বলেছে এটা। ওই শ্রেণীতে মোট ছাত্র সংখ্যা যদি 196 জন হয়, তাহলে কোন বিভাগে কতজন ছাত্র আছে নির্ণয় করো। তাহলে প্রথমত আমরা এটুকু আগে বের করে নিই, তাই না, তারপরে সেকেন্ড পার্ট যেটা আছে সেটা পরে করব। দেখো প্রথমে যে অনুপাতটা দিয়েছে সেই অনুপাতটাকে সরল অনুপাতে করব, নিচে 2 আছে, তাহলে 2 আমরা রাখবো না, তার জন্য সবগুলোকে 2 দিয়ে গুণ করে নেব। এটা 9 2 18, এটা 8 2 16, আর এখানে 2 দিয়ে গুণ করলে 2 দিয়ে কেটে যায়, তাহলে 15 পড়ে থাকে। এবার ক বিভাগে ছাত্র সংখ্যার আনুপাতিক ভাগার কত, তাহলে ক বিভাগের হচ্ছে 18, নিচে টোটাল 3টের সমষ্টি মানে আনুপাতিক সমষ্টি, অর্থাৎ 49 হয়ে যায়, তাহলে 18 49। ক বিভাগে তাহলে হবে 16/49, আর গ বিভাগের হবে 15/49। তাহলে মোট ছাত্রছাত্রী কত আছে, ক বিভাগে আছে দেখো 196 জনের মধ্যে 18 49 কাটাকাটি করে হয়ে যাচ্ছে 72 জন। খ বিভাগে একই রকম ভাবে 64 জন, গ বিভাগে হয়ে যাচ্ছে 60 জন। বলেছে এবার কিছুদিন পরে গ বিভাগে আরো 4 জন ছাত্র ভর্তি হয়, তবে 3টি বিভাগে ছাত্র সংখ্যার অনুপাত কত হবে। গ বিভাগে 4 জন ভর্তি হয়েছে, গ বিভাগে 60 জন ছিল, তাহলে আরো 4 জন ভর্তি হলে হয়ে যাচ্ছে কতজন, 64 জন। এবার নতুন অনুপাত কত, কতে হচ্ছে 72, খতে 64, গতে 60 ছিল, এখন আছে 64, তাহলে 64।
এবার অনুপাত বার করার জন্য আমরা দেখো সবগুলোকে একই জিনিস দিয়ে ভাগ করব, 8 দিয়ে ভাগ করো, তাহলে 8 9 72, 8 8 64, 8 8 64, তাহলে 9 অনুপাত 8 অনুপাত 8, এটা হচ্ছে নতুন অনুপাত, তাই না? ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগে ছাত্র সংখ্যা নতুন অনুপাত হচ্ছে এটা। এরপরে দেখো একটি ছাত্রাবাসে 24 জন ছাত্রের 30 দিনের খাবার মজুদ ছিল। 10 দিন পর ওই ছাত্রাবাসে আরো 6 জন ছাত্র যোগদান করলে ছাত্রাবাসে ওই খাবারে মোট কতদিন চলবে? 24 জন ছাত্রের 30 দিনের খাবার ছিল, 10 দিন খেয়েছে, তাহলে ওই 24 জন লোকের মানে তো 24 জন ছাত্রের 30 দিনের খাবার ছিল, 10 দিন খেয়েছে, তাহলে এখনো 20 দিন চলবে, তাই না? যদি 24 জন ছাত্রই খায় তাহলে 20 দিন চলবে, কিন্তু আরো 6 জন যোগ হয়েছে, নিয়ে হয়েছে 30 জন। তার মানে 24 জন থাকলে 20 দিন চলতো, 30 জন হয়েছে, তাহলে কম দিন চলবে, 20 দিন কিন্তু আর চলবে না। ছাত্র সংখ্যা বাড়লে মজুদ খাবার কম দিন চলে, তাহলে ছাত্র সংখ্যার সাথে সময় হচ্ছে ব্যস্ত অনুপাতে আছে। ব্যস্ত মানে তাহলে উল্টো করে লিখবো, 24 অনুপাত 30 না লিখে 30 অনুপাত 24 লিখবো। আর যদি সরল হতো, সরল অনুপাত হলে আমরা 24 আর 30 পরপরই লিখতাম। এটা ব্যস্ত অনুপাত, তাহলে ঘুরিয়ে লিখলাম, আর ডান দিকেটা যা আছে 20 অনুপাত জিজ্ঞাসার চিহ্ন লিখলাম। চতুর্থ পদ বের করার নিয়ম হচ্ছে মাঝের দুটো পদ মানে মধ্য পদ আর তৃতীয় পদের গুণফলকে প্রথম পদ দিয়ে ভাগ করতে হয়। এবার 0 0 কেটে দাও, দেখো 3 8 24, তাহলে 8 2 16, অর্থাৎ মজুদ খাদ্য বা মজুদ খাবার তাদের আর 16 দিন চলবে। এরপর দেখো 4-এর 1 অঙ্কন দিয়েছে, স্কেল ও কম্পাসের সাহায্যে 9.6 সেমি সরলরেখাংশকে সমান 4টি ভাগে ভাগ করো। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। দেখো প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে স্কেলের সাহায্য নেবে। স্কেলের সাহায্য নিয়ে তোমরা 9 কত বলেছে 9.6, তাহলে 9.6 মানে এতটা পর্যন্ত তোমরা একটা সরল রেখাংশ অঙ্কন করবে। অঙ্কন করার পর এটাকে সমান 4টি খণ্ডে ভাগ করতে বলেছে, তাহলে প্রথমে আগে অর্ধেক করব। অর্ধেক করার নিয়ম হচ্ছে তোমরা, এটা হচ্ছে অর্ধেক, এতটা অর্ধেক, এটা হচ্ছে পুরোটা, তাহলে অর্ধেকের থেকে একটু বেশি নিয়ে তোমরা উপরে এরকম একটা বৃত্তচাপ দেবে, নিচু বৃত্তচাপ অঙ্কন করবে, এদিকে বসাবে, এদিকে বসিয়ে দেখো এটা নাগাল পাচ্ছে না যখন, তখন কিন্তু আবার উঠিয়ে নেবে, উঠিয়ে নিয়ে এরকম ভাবে যোগ করে দেবে। এই যে ছেদ বিন্দু দুটো তুমি পেয়েছো সেই দুটোকে তোমরা স্কেলের সাহায্যে যুক্ত করে দাও। যুক্ত করা হলো। এবার অর্ধেক হলো, দুটো খণ্ড ভাগ হলো। যেমন করে পুরোটাকে অর্ধেক করলে একই রকম ভাবে এই জায়গাটাকে অর্ধেক করবে, এই জায়গাটাকে অর্ধেক করবে। প্রথমত আমরা এই জায়গাটাকে অর্ধেক করে নেব। তাহলে দেখো এটা পুরোটা, এটা হচ্ছে অর্ধেক, অর্ধেকের থেকে বেশি নিয়ে আমরা এরকম উপরে নিচে এরকম ভাবে দাগ দেব, এখানে বসাবো, এরকম ভাবে কাটবো। এদিকেও করে নেব একই রকম ভাবে, একবারেই আমরা দাগগুলো কেটে দেব, বৃত্তচাপগুলো, তাহলে আমাদের একবারে হয়ে যাবে। যুক্ত করব। এবার এই উপর নিচে ছেদবিন্দুগুলো যোগ করো, এখানেও যোগ করে দাও। এবার চাইলে তুমি নাম দিতে পারো, দেখো PQ MN নাম দিলাম আমি, আর এখানে XY নাম দিলাম, আর এখানে A আমি নাম দিলাম হয়তো B, এটা C, এটা D, এটা হচ্ছে E। তাহলে এখানে আমি পেয়ে যাচ্ছি AB সমান BC সমান CD সমান DE সমান কত? প্রত্যেকটা দেখো প্রথমে ছিল 9.6, তাকে 4 দিয়ে যদি ভাগ করো তাহলে 4 2 8, তাই না? 4 2 8, 1 দশমিক, তাহলে 6, 4 4 16, তাহলে 2.4 করে কিন্তু হবে প্রত্যেকটা। আমরা মিলিয়ে নেব, দেখো 2.4 করে কিন্তু হয়েছে, তাহলে প্রত্যেকটা কিন্তু 2.4 সেমি করে কিন্তু হবে। তাহলে এখানে তোমরা লিখে দেবে 2.4 সেমি। এরপরে দেখো স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করো। তোমরা একটা কাজ করবে, সেটা হচ্ছে প্রথমে একটা সরল রেখা টেনে নেবে, নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো বৃত্তচাপ নিয়ে এরকম ভাবে তোমরা বৃত্তচাপ অঙ্কন করবে। অঙ্কন করার পর এখানে বসাবে, এখানে বসিয়ে ওটাকে না নাড়িয়ে এরকম ভাবে একবার কাটবে, এরকম ভাবে আরেকবার কাটবে, দুবার কাটলে। এবার এখানে বসিয়ে এই পুরোটা যতটা তার থেকে কম মানে কিছুটা কম নিয়ে এরকম ভাবে উপরে একটা বৃত্তচাপ, এখানে বসিয়ে উপরে একটা বৃত্তচাপ কাটবে, নিয়ে এরকম ভাবে তোমরা কিন্তু যুক্ত করে দেবে।
যুক্ত করা হলো, যুক্ত করার পরে এটা 90 ডিগ্রি হবে। এবার এটাকে অর্ধেক করবে, তবে 45 হবে। তাহলে এইখানে বসিয়ে পুরোটা যতটা তার থেকে কম মাপ নেবেন, এইখান থেকে বসিয়ে এরকম ভাবে একটা বৃত্তচাপ করবে, এখান থেকে বসিয়ে ওটাকে না নাড়িয়ে এরকম ভাবে বৃত্তচাপটাকে কাটবে, নিয়ে যেখানে কাটলো সেটাকে তোমরা এরকম ভাবে বাড়িয়ে দেবে, তাহলে কিন্তু 45 ডিগ্রি হয়ে যাবে। নিয়ে নাম তোমরা দিয়ে দিবে, এটা হচ্ছে এ, এটা ও, এটা বি, নিয়ে লিখবে কোণ এ ও বি সমান 45 ডিগ্রি। 45 ডিগ্রি কোণটা আমরা আগে অঙ্কন করেছিলাম, তাই জন্য এখানে আর অঙ্কন করা হলো না, তোমাদের বলে দেওয়া হলো। আশা করি তোমরা সবাই কিন্তু 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারবে। তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে 6 নম্বর স্কুলের প্রত্যেকটা গাণিতিক সমস্যা খুব সহজভাবে সমাধান করলাম। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবং প্রশ্নবিচিত্রা থেকে যেহেতু তোমাদের পরিবেশ ও বিজ্ঞান, হিস্ট্রি, জিওগ্রাফির মডেল কোশ্চেন পেপার গুলো অনেক আগেই সলভ করা হয়ে গেছে, সেগুলো যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 7 এই নামে প্লেলিস্ট লিংক পেয়ে যাবে, সেই লিংক থেকে দেখে নিও। আর গণিতের পুরোনো সেটগুলো যাদের দেখা হয়নি তারাও কিন্তু সেই প্লেলিস্টের মধ্যে পুরোনো ক্লাসগুলি পেয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই পুরোনো ক্লাসগুলি দেখে নিও। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।